ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন থেকে আজকে 5 নম্বর ক্লাস। আজকে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী এই জাতীয় অঙ্কের সমাধান কিভাবে করতে হয়, যেটা 100% পার্ট সিতে 10 মার্কসের হয়ে থাকবে। এটার জন্য বেসিক আলোচনা করে পার্ট বি এর জন্য একটা অঙ্কের সমাধান আজকের ক্লাসে বোঝাবো। তবে মূল বিষয় হলো বেসিকটা আজকের ক্লাস থেকেই জানতে হবে। তারপরে পরের ক্লাসে পার্ট সি এর জন্য একটা অঙ্কের সমাধান বোঝানো হবে। তো আজকের এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখো। একটু পরে ডিজিটাল নোটের মধ্যে হাতে কলমে বেসিকটা লিখে বোঝানো হবে। তার আগে একেবারে নাম্বার 1 ক্লাসে অথবা বেসিক ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল হিসাব পাঁচটা: সম্পদ, ব্যয়, আদায়, মালিকানা সত্ত্ব, অ্যাসেটস, এক্সপেন্স, ইনকাম, লাইবিলিটি, ওনার্স ইকুইটি। ব্যবসায় প্রতিষ্ঠানও দুই ধরনের অঙ্কের সমাধান তোমাদের করতে হবে। একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান আর একটা সেবামূলক প্রতিষ্ঠান। মনে রেখো, এই যে পাঁচটা হিসাব, ইনকাম এবং এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের সাথে জড়িত, আর অ্যাসেটস, লাইবিলিটি, ওনার্স ইকুইটি ব্যালেন্স শিটের সাথে জড়িত। কেন? কারণ আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী তৈরি করার জন্য বলা হয়েছে। এটার মানে হলো আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট তৈরি করার জন্যই বলা হবে। তাহলে এখন আমি দেখাবো ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করবেন আর ব্যালেন্স শিট কিভাবে তৈরি করবেন। তবে এতটুকু আলোচনা করে আমি শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করলাম যে ইনকাম স্টেটমেন্টে আয় এবং ব্যয়, মানে আয় থেকে ব্যয় মাইনাস করা হয়, আর ব্যালেন্স শিটে টোটাল সম্পদ সমান দেখাতে হয় লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, দায় ও মালিকানা সত্ত্বের যোগফল। এই দুইটা যোগ করে যাতে টোটাল সম্পদের সমান হয়, এটা ব্যালেন্স শিটে দেখাতে হয়। উৎপাদনমূলক ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ইনকাম স্টেটমেন্ট বাইর করার নিয়মটা এইখানে তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো নিয়ম হচ্ছে, শুরুতেই সেলসের টাকা বসানো হলো। সেলস রিটার্ন মানে বিক্রয় ফেরত মাইনাস করা হবে। সেলস ডিসকাউন্ট মানে বিক্রয় বাট্টা মাইনাস করা হবে। ধরে নিলাম যে তুমি 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করলে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রয় করেই তো ইনকাম করা হবে। তো 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করলে, বিক্রয় করার পরে আবার পণ্য ফেরত পেয়ে গেছো, তাহলে কি এটা কি আর বিক্রয় রইল, নাকি বিক্রয় থেকে বিক করতে হবে? আবার বিক্রয় করার পরে ডিসকাউন্টও দিয়ে দিলে, এটা কি বিক্রয় রইল, নাকি বিক্রয় থেকে ডিসকাউন্টটা মাইনাস করতে হবে? এই জন্য মূলত এখানে মাইনাস করা হয়েছে। তারপরে নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। প্রশ্ন হলো কস্ট অফ গুডস সোল্ড কি? এটা আমরা বুঝতে পারি নাই, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তবে কস্ট অফ গুডস সোল্ড বাইর করার নিয়মটা আগে বলি। কস্ট অফ গুডস সোল্ড বাইর করার নিয়মটা হচ্ছে, শুরুতে বিগিনিং ইনভেন্টরি, পারচেজ, ক্রয় থেকে, মানে পারচেজ মানে তো ক্রয় থেকে আবার ক্রয়বারটা ক্রয় ফেরত মাইনাস করে টাকাটা এখানে প্রত্যক্ষ খরচ ওয়াইজেস, তারপর ক্রয় পরিবহন এগুলো যোগ করে টাকা থেকে ইন্ডিং ইনভেন্টরি টাকাটা মাইনাস করে যেটা পাওয়া যাবে এটা কস্ট অফ গুডস সোল্ড। আবার যখন তুমি নেট সেলসের টাকা থেকে কস্ট অফ গুডস সোল্ডের টাকাটা মাইনাস করে দেবে, এটাই হলো গ্রস প্রফিট। ঠিক আছে, এখন ব্যাখ্যা যে কস্ট অফ গুডস সোল্ডটা কি। কস্ট অফ গুডস সোল্ড বাংলা অর্থ হলো বিক্রিত পণ্যের ব্যয়। যেই পরিমাণ পণ্য তুমি বিক্রয় করেছো, ওই পরিমাণ পণ্য, যেই পরিমাণ পণ্য তুমি বিক্রয় করেছো, এই পরিমাণ পণ্য বিক্রয় করতে গিয়ে তোমার কি পরিমাণ ব্যয় হয়েছে। উদাহরণস্বরূপ, যে ওপেনিং ইনভেন্টরি ছিল তোমার 10,000 টাকার, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি। নতুন করে পণ্য ক্রয় করেছো তুমি আরও 1 লক্ষ টাকা। পণ্য বিক্রয় করার জন্য তো পণ্য প্রথমে ক্রয় করতেই হবে, তাই না? তো বিগিনিং ইনভেন্টরি আছে 10,000 টাকা, নতুন করে পণ্য ক্রয় করেছো আরও 1 লক্ষ টাকা, তাহলে তোমার এখন পর্যন্ত ব্যয় হলো 1,10,000 টাকা। আবার এই যে পণ্য ক্রয় করেছো, এটা তো গাড়ি ভাড়া দিয়ে আনতে হবে বা শ্রমিকের মজুরিও লাগতে পারে। ধরে নিলাম এই ক্ষেত্রে খরচ হয়েছে আরও 10,000 টাকা, তাহলে এই পর্যন্ত 1,20,000 টাকা তোমার ব্যয় হয়েছে। আবার ওই 1,20,000 টাকার এই যে প্রোডাক্ট, এটা তুমি 2 লক্ষ টাকায় বিক্রি করেছো। তো 1,20,000 টাকা থেকে, মানে 2 লক্ষ টাকা থেকে 1,20,000 বাদ দিলে পরবর্তী যে টাকা 80,000, এটাই তো তোমার মোট মুনাফা, আয়। তাহলে কি এই কস্ট অফ গুডস সোল্ড কি এটা বুঝতে পেরেছো? মানে যেই পরিমাণ প্রোডাক্ট বিক্রি করেছো,
এটার পিছনে তোমার কি পরিমাণ ব্যয় হয়েছে ওইটাই। তারপরে এই 80,000 টাকা তুমি গ্রস প্রফিট পেয়ে গেলে এখন অপারেটিং এক্সপেন্স তোমাকে মাইনাস করতে হবে, যেখানে আছে মার্কেটিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং, বেড ডেপ্ট, ডেপ্রিসিয়েশন, সেল স্যালারিজ। যখন মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট করার জন্য বলা হবে তখন মার্কেটিং আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আলাদা আলাদাভাবে চিহ্নিত করে নিতে হবে। এর বাহিরেও আরও অনেক ব্যয় আছে, আপাতত আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে অফিস স্যালারি, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, রেন্ট, এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন তো যোগ করে নেবেন। উপরের এই যে মোট মুনাফা 80,000 টাকা থেকে ধরে নিলাম মোট মুনাফা ছিল 80,000, এটা থেকে তোমার অপারেটিং এক্সপেন্স হয়েছে 30,000, এটাও তো ব্যয়। তো অবশিষ্ট থাকে তোমার 50,000, এটাই নেট ইনকাম। এই 50,000 হচ্ছে নেট ইনকাম, যেটা এখানে বসানো হবে। ঠিক আছে। আবার এখানে নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং ইনকাম যোগ নন অপারেটিং এক্সপেন্স পিক, তো ওইখানে আর আমি গেলাম না, আপাতত এতটুকুই জানো। ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তৈরি করার জন্য শুরুতেই ক্যাপিটাল, যদি ইনকাম স্টেটমেন্টে এখানে নেট ইনকাম হয়ে যোগ করবেন, নেট লস হলে বিক করবেন, উত্তোলন বা ড্রয়িং বিক করবেন, ফাইনালি যেটা পাবেন এটা এন্ডিং ক্যাপিটাল। আবার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট যদি আলাদাভাবে বাইর করার কথা বলে আলাদাভাবে বাইর করবেন, তবে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এটা ব্যালেন্স শিটের একটা অংশ। তো ব্যালেন্স শিটের অংশটা কীভাবে, এটাও এখন দেখে রাখো। ব্যালেন্স শিটের মধ্যে দেখাতে হয় সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব, এই জন্য টোটাল অ্যাসেটসের দিকে কারেন্ট অ্যাসেটস, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেটস এই তিনটাই বসে, মানে সকল প্রকার সম্পদ বসে তবে অবচয় সময় মাইনাস করে নিয়ে আসতে হবে। লাইবিলিটি এদিকে কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি আর ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি বলতে এই যে উত্তরটা হবে এটা আলাদাভাবে যদি বাইর করে উত্তরটা সরাসরি বসাবে, আলাদাভাবে বাইর না করলে তো তুমি এই কাজটা এখানে যে কাজ এই কাজটা তোমাকে এখানেই দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে মোটামুটি বেসিক। এখন পার্ট বি এর জন্য একটা অঙ্কের সমাধান আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এখানে বলা হয়েছে presented below is information related to Sumit Corporation for the month of January 2023, যেখানে কস্ট অফ গুডস সোল্ড ডিরেক্ট বলা আছে, ডিরেক্ট রাইট আউট, এটা হচ্ছে পরিবহন ব্যয়। তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স, বিমা খরচ, রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ। তারপর আছে এখানে স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স মানে তো বেতন খরচ, সেলস ডিসকাউন্ট বিক্রয় বাট্টা, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালুয়েন্স বিক্রয় ফেরত, সেলস মানে বিক্রয়। ইউজিং দি ডাটা অ্যাবভ প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দি মান্থ অফ ইন্ডিয়ার জানুয়ারি 2023। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, একটা আয় বিবরণী তৈরি করো যেখানে আয় থেকে ব্যয় বাদ দেওয়া হবে। তো একটু আগে যে নিয়মটাই দেখলাম, আমি সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করব, সেলস ডিসকাউন্ট মাইনাস করব। আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা মাইনাস করব, টাকাটা এগুলো নিব, তাই না, এই টাকাগুলো নিব। নেট সেলস পেয়ে যাব, তারপর কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব নিয়ম অনুযায়ী, মাইনাস করে তারপর অপারেটিং যে এক্সপেন্স সমূহ আছে এগুলো আমি যোগ করে নিব, যোগ করে বিক করব। তো শুরুতে দেখো সেলসের পরিমাণ 3,50,000, বিক্রয় ফেরত 13,000 মাইনাস, সেলস ডিসকাউন্ট 8,000 মাইনাস, নেট সেলস 3,29,000 টাকা থাকবে। নিয়ম অনুযায়ী এখানে কস্ট অফ গুডস সোল্ড 2,08,000 মাইনাস করা হলো, পাওয়া গেল গ্রস প্রফিট বা মোট মুনাফা। অপারেটিং এক্সপেন্স আছে 4টা, ফ্রেইট আউট, ইন্স্যুরেন্স এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, 4টা টাকাই এখানে বসানো হলো, যোগ করে নেওয়া হলো। 1,21,000 থেকে 1,00,000 বিক করলে 21,000 টাকা, এটাই নেট ইনকাম। এটা পার্ট বি এর জন্য। এখন এই যে ধারাবাহিকতা আনতে হবে, এটা আমি কোথায় থেকে পেলাম, এটা আমি আগের যে অঙ্কটা, আগের যে বেসিকগুলো ছিল ওইটা থেকেই পেয়েছি। আমি আশা করব একেবারে বেসিক ক্লাস থেকে শুরু করে এখন পর্যন্ত কোনটা আয় ব্যয় এটা চিনতে তোমাদের কোনো ধরনের প্রবলেম হয় নাই। ঠিক আছে,
তো আজকে এই অঙ্কটা সমাধান করো, আমি পরের ক্লাসে পার্ট সি এর একটা অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিচ্ছি।